আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। ঢাকায় পাকিস্তানে উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক। ৭১ ইস্যু সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা। সরকার অনৈতিক কোনো চাপ দিলে পদত্যাগের হুমকি সিএসএ। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে নির্বাচন বাতিল। পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক রাজনৈতিক। সবকিছু নিয়ন্ত্রণ করছেন আমলারা, অসহায় উপদেষ্টারা, অভিযোগ মির্জা ফখরুলের। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। সংবাদ সম্মেলনে এনসিপি নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক, বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। ডাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এবং ডক্টর ইউনূসের কারণেই মার্কিন শুল্ক ইস্যুতে বিশেষ ছাড় পেয়েছে বাংলাদেশ, দাবি প্রেস সচিবের। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার আশাবাদ। বিআরবি কেবল সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবারে আসছি বিস্তারিত সংবাদে। ৩ দিনের সফরে ঢাকায় ব্যস্ত সময় পার করছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। সফরের প্রথম দিনে পাকিস্তান এম্বাসিতে তার সাথে বৈঠক করেছে বিএনপি, জামাত ও এনসিপি। বৈঠক শেষে এনসিপি নেতারা বলেন, সাংবাদিকদের জানিয়েছেন ৭১-এর ইস্যু সমাধান করা উচিত পাকিস্তানের। এই বিষয়টি সমাধানে দেশটি প্রস্তুত বলেও জানায় এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি। তবে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানিয়েছেন, ৭১-এর অমীমাংসিত ইস্যু নিয়ে তাদের সাথে আলোচনা হয়নি। এই ইস্যুটি রাষ্ট্রীয়ভাবে সমাধান করতে হবে দুদেশকে। বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি বিএনপি প্রতিনিধি দল। মনির হোসেন তপুর রিপোর্ট। ১৩ বছর পর শনিবার দুপুরে বাংলাদেশে ৩ দিনের সফরে আসেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বিকেলে পাকিস্তান এম্বাসিতে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে বৈঠক করেন তিনি। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেন এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সুসম্পর্কের জন্য আধিপত্য বিস্তারের ধারণা থেকে বেরিয়ে আসার আহ্বানও জানায় দলটি। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে ৭১-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি এবং বাংলাদেশের সাথে পাকিস্তানের শিক্ষায়, তারপরে অর্থনীতিতে এবং সংস্কৃতিতে যে সম্পর্ক উন্নয়নের জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোর বিষয়ে আমরা তাদের সঙ্গে কথাবার্তা বলেছি। আমরা তাদেরকে বলেছি ৭১ ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। জামাতে ইসলামীর ৫ সদস্যের প্রতিনিধি দলও বৈঠক করেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সাথে। অমীমাংসিত বিষয়গুলো মীমাংসা করে আঞ্চলিক বাণিজ্য উন্নয়ন ও সার্ক সক্রিয় করার জন্য দেশটির প্রতি আহ্বান জানিয়েছে জামাতে ইসলামী। আমরা কোনো কথাই উঠে এসব বিষয় হচ্ছে যে দুইটি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। জাতীয় নির্বাচন কখন কিভাবে হবে সেটা প্রাসঙ্গিকভাবে আসছে, এটা নিয়ে তেমন আলোচনা হয়নি। এ সময় প্রতিবেশী সব দেশের সাথেই সুসম্পর্ক বজায় রাখার উপর গুরুত্ব দেন জামাতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। পরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে প্রতিনিধি দল পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেনি। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা। সরকারের তরফ থেকে অনৈতিক কোনো চাপ এলে পদত্যাগের হুমকি দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি আরও বলেন, ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে নির্বাচন বাতিল করা হবে। পিআর পদ্ধতিতে নির্বাচন সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্ক রাজনৈতিক। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন নিয়ে রাজশাহীতে নির্বাচনী কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এ সময় তিনি বলেন, ভোট ঘনিয়ে আসতে উন্নতি হবে আইনশৃঙ্খলা পরিস্থিতির। ভোট বাক্স দখল সহ অনিয়মকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দেন কর্মকর্তাদের। ভোট কেন্দ্র দখলের ইতিহাস বলে যান, ভোটের বাক্স দখলের নিয়ত যদি থাকে আপনারা দয়া করে সরে আসুন এই নিয়ত থেকে। আমরা অত্যন্ত কঠোর অবস্থানে থাকবো, দাঁত ভাঙা জবাব দিতে হবে। তারা ঘুঘু দেখেছে, ফাঁদ দেখে নাই, এবার ফাঁদ দেখবে তারা। যারা মনে করে যে আমরা এই যে কেন্দ্র দখল করে জিতবো, বাক্স দখল করে জিতবো, সেই সুযোগ ইনশাল্লাহ তারা পাবে না। ক্যান্সেল করে দেবো পুরা। যদি এরকম যে নিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। পিয়ার পদ্ধতিতে নির্বাচনের বিধান সংবিধানে নেই উল্লেখ করে সিইসি বলেন, এ নিয়ে বিতর্কের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এরকম কোনো আইন হয়, পিয়ার পদ্ধতিতে জন্য কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। এটা এখনো রাজনৈতিক আলোচনার পর্যায়ে আছে, তর্ক বিতর্কের পর্যায়ে আছে, এটা রাজনীতিবিদদের ব্যাপার। বর্তমান নির্বাচন কমিশন কোনো পক্ষপাতিত্ব করছে না জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, সরকারের কোনো অনৈতিক চাপ মানবে না ইসি। একটা সুষ্ঠু, সুন্দর, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যে প্রতিশ্রুতি জাতিকে আমরা দিয়েছি, সর্বশক্তি দিয়ে, যতক্ষণ আমাদের সেন্স আছে, সর্বশক্তি দিয়ে নিরপেক্ষভাবে প্রফেশনালি একদম পেশাগত দক্ষতার সাথে ইনশাল্লাহ আমরা এটা মোকাবেলা করব। দেশ জাতি আমাদের দিকে তাকিয়ে আছে, ইতিহাস আমাদের দিকে তাকিয়ে আছে। এ সময় সিইসি আরো জানান, আগামী 2 সপ্তাহের মধ্যে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। ইকরামুল হক সায়েম, ATN বাংলা, ঢাকা। উপদেষ্টারা অনেক ক্ষেত্রে অসহায়, এখনো আমলারাই সবকিছু নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জাতীয় প্রেস ক্লাবে এক সেমিনারে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে ও জোড়াতালি দিয়ে কোনো পরিবর্তন সম্ভব নয়, প্রয়োজন সুনির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা। বিএনপি মহাসচিব বলেন, সংস্কারের যে সূচনা হয়েছে, কমিশন ও রাজনৈতিক দলগুলোকে মিলে দেশের স্বার্থে তা এগিয়ে নিতে হবে। রিপোর্ট মইনুল আহসানের। সামাজিক সুরক্ষা কতটা সুরক্ষিত, এমন প্রশ্নের উত্তর খুঁজতে সেমিনারের আয়োজন করে সামাজিক সংগঠন অর্পণ আলোক সংঘ। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে রাজনীতিবিদ, সাংবাদিক, অর্থনীতিবিদ সহ পেশাজীবী নেতারা অংশ নেন। 1 বছর পার হলেও নানা কারণে 24-এর গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বিপরীতে হাঁটছে দেশ, এমন হতাশার কথা উঠে আসে আলোচনায়। সবকিছুই প্রায় পুরনো পদ্ধতিতে চলছে, এটা হচ্ছে হতাশার দিক। আশার দিক হচ্ছে যে মানুষ হবে যে আগামী দিনে একটি সত্যিকার নির্বাচন হবে, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হবে, যেখানে সব মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। শুধু সরকার না, সেই সংসদ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক দলের সামনে এই চ্যালেঞ্জ হাজির করেছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি। পতিত স্বৈরাচার সরকারের সময় রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়া হয়েছে। সেক্রেটারিয়েটে গেলে ওই যে আমলারা বসে আছে, তারাই সবকিছু নির্ধারণ করেন। আমাদের উপদেষ্টা যারা দায়িত্ব পালন করছেন এখন, অনেক ক্ষেত্রে তারা অসহায়। বিচ্ছিন্নভাবে জোড়াতালি দিয়েও কোনো কিছু হবে না, একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য, লক্ষ্য নিয়ে এগুতে হবে, যে আমাদের ঐক্যবদ্ধ থেকে এই সব কিছুর ঊর্ধ্বে উঠে, একটা দুর্নীতির ঊর্ধ্বে উঠে আমাদেরকে আমাদের ভবিষ্যৎ তৈরি করার জন্য কাজ করতে হবে। দেশ এখন নির্বাচনমুখী দাবি করে তিনি বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠায় নির্বাচিত জনপ্রতিনিধিদের দ্বারা দেশ পরিচালনার কোনো বিকল্প নেই। আমি যদি একটা জনপ্রতিনিধিত্বমূলক সরকার গঠন করতে পারি, আমি যদি একটা সুষ্ঠু নির্বাচন করতে পারি, সুষ্ঠু নির্বাচন করে আমি যদি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, পার্লামেন্ট গঠন করতে পারি, তাহলে সেখানে আমি জনগণের কাছে জবাবদিহিতামূলক একটা ব্যবস্থা তৈরি করতে পারবো। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সংস্কার জুলাই সনদকে ইস্যু করে জাতীয় নির্বাচনকে অনিশ্চয়তার মধ্যে ফেলা হলে তা কারো জন্য শুভ হবে না। আমরা একটা বড় ক্রস রোডে আসছে বাংলাদেশ। আমি যেটা বলেছি যে মানুষের মনোজগতে যে পরিবর্তন, যে প্রত্যাশা আকাঙ্ক্ষা জেগেছে, এটার প্রতিফলন আমাদেরকে ঘটাতে হবে।
বিএনপি এটা ধারণ করছে, জনাব তারেক রহমান সাহেব ধারণ করছে। অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার একসময়ের সিনিয়র সহকারী প্রেস সচিব আশিক ইসলাম বলেন, স্বৈরাচারের পতন হলেও এখনো সাংবাদিকদের নানা হয়রানির শিকার হতে হচ্ছে। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। জনগণ নির্বাচনমুখী হলে কোনো ষড়যন্ত্রই ভোট বানচাল করতে পারবে না বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান উপদেষ্টার ঘোষিত সময় ফেব্রুয়ারিতে নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। গাবতলীতে বিএডিসি হিমাগার এবং দারুসালাম থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের কাছে এসব কথা জানান উপদেষ্টা। জিএম তসলিমের রিপোর্ট। বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বিএডিসির হিমাগার, কেন্দ্রীয় বীজ পরীক্ষাগার ও সবজি বীজ প্রক্রিয়াকরণ কেন্দ্র পরিদর্শন করেন স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এই সময় তিনি সাংবাদিকদের জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি রয়েছে। যেভাবে নেওয়া দরকার আমরা ওভাবে প্রস্তুতি নিচ্ছি। আল্লাহ দিলে ফেব্রুয়ারি মাসে নির্বাচন করতে আমাদের কোনো ধরনের অসুবিধা হবে না। আমাদের চিফ অ্যাডভাইজার, মাননীয় চিফ অ্যাডভাইজার যে রোড ম্যাপটা মানে ডেটটা বলে দিচ্ছে, আমার রোড ম্যাপটা তো ইলেকশন কমিশন দিবে, আমরা ওইভাবে আমরা ইলেকশন করার জন্য প্রস্তুতি নিচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানে লুট হওয়া অস্ত্র এখনও পুরোপুরি উদ্ধার করা সম্ভব না হওয়ায় নির্বাচনের আগে সব অস্ত্র উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শুধু নির্বাচন নয়, অবৈধ অস্ত্রের প্রবেশ ঠেকানো ও ব্যবহার রোধে আইন শৃঙ্খলা বাহিনী সবসময় কাজ করছে। আজকেও কিন্তু অস্ত্র উদ্ধার হয়েছে। অস্ত্র এটা কিন্তু একটা চলমান প্রক্রিয়া, এটা কিন্তু ডেইলি অস্ত্র উদ্ধার হচ্ছে। ইলেকশনের আগে আমরা আশা করতেছি প্রায় অস্ত্র আমরা উদ্ধার করে ফেলব। দেশের সীমান্ত আগের চেয়ে এখন অনেক বেশি সুরক্ষিত বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বৃষ্টির কারণে মাঠে সবজি নষ্ট হয়ে যাওয়ায় বাজারে দাম বাড়ছে বলেও জানান তিনি। জিএম তসলিম, এটিএন বাংলা, ঢাকা। পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। তাই নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে জুলাই সনদের খসড়া নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়ে সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। জুলাই সনদের খসড়া নিয়ে এনসিপির পর্যবেক্ষণ জানাতেই রাজধানীর বাংলা মোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন। সংবিধানের বিষয় জানতে সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। গণপরিষদ নির্বাচনের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন করে সেই নির্বাচনে বাংলাদেশের যারা জনপ্রতিনিধিরা আসবেন তারা জুলাই সনদকে গাইডিং প্রিন্সিপাল হিসেবে নিয়ে সেই বিষয়গুলোকে টেক্সট আকারে সংবিধানে অন্তর্ভুক্ত করবেন। গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান তৈরি করতে হবে বলে জানিয়ে আখতার হোসেন বলেন, এতে কেউ কেউ বাধা দিচ্ছেন, যা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। নতুন সংবিধানের আলোকে জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানান আখতার হোসেন। নতুন সংবিধানের প্রস্তাবনা যদি কমিশনের তরফ থেকে জানানো না হয় তাহলে সেই সনদ বাংলাদেশের মানুষের মুক্তির আকাঙ্ক্ষাকে ধারণ করতে ব্যর্থ হবে বলেই আমাদের কাছে মনে হয়, এবং সেই ব্যর্থ কোনো সনদে জাতীয় নাগরিক পার্টি এনসিপি স্বাক্ষর করার কোনো অর্থ থাকে না। নতুন সংবিধান প্রণয়নের মধ্য দিয়েই সাংবিধানিক সংকট সমাধান সম্ভব বলেও দাবি করেন তিনি। তাই এই ইস্যুতে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এনসিপির সদস্য সচিব। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সদিচ্ছা ছাড়া জাতীয় সংসদ নির্বাচনে নারীদের সরাসরি অংশগ্রহণ সম্ভব নয় বলে মনে করেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী। তিনি বলেন, পুরুষতান্ত্রিক ব্যাধির জালে বারবার আটকে যাচ্ছে নারীর ক্ষমতায়ন। রাজধানীতে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিষ্ঠানটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংসদে সংরক্ষিত আসনের নামে 50 সেট অলংকার বসিয়ে রেখে নারীর ক্ষমতায়ন সম্ভব নয়। মিজান শাহজাহানের রিপোর্ট।
বিরোধী দলীয় নেতা আজকে একেবারেই আকাশ। সংরক্ষিত আসনে সরাসরি নির্বাচন হলেই নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে এ বিষয়ে বিতর্কে অংশ নেয় মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের নিশ্চিত করা এবং নারীর ক্ষমতায়ন নিশ্চিত করা যাতে নারীদের প্রতি আওয়াজ তুলতে পারে মাননীয় স্পিকার। সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন হলেই নাকি নারীর ক্ষমতায়ন সুরক্ষিত হবে। বিতর্কের মূল্যায়ন পর্বে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, শুধু অংশগ্রহণ দিয়ে ক্ষমতায়ন হয় না, দরকার অংশীদারিত্ব। নারীকে বাদ দিয়ে নারীর বিষয়ে কোনো সিদ্ধান্ত নয়, কিন্তু আমরা তো নিচ্ছি নারীকে বাদ দিয়েই ওনারা দয়া করে 5 থেকে 7%। এটা এত বছর পরে এটা কি দয়া দাক্ষিণ্যের বিষয় হলো নারীর জন্য? এ সময় ছায়া সংসদের স্পিকার ও ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, সংরক্ষিত আসন নিয়ে অতীতে মনোনয়ন বাণিজ্য হয়েছে, পরিবারতন্ত্রের কাছে পরাস্ত হয়েছে যোগ্যতা। সংরক্ষিত নারী আসনে 50 সেট অলংকারকে বসিয়ে রেখে নারীর অধিকার সুরক্ষা করা সম্ভব নয় এবং ক্ষমতায়ন বাস্তবায়ন করা সম্ভব নয়। আমরা বিগত নির্বাচনে দেখেছি যে এই 50 সেট অলংকারের মধ্যে বেশিরভাগই তারা হাতে তালি দেওয়া বা হানা ভোট দেওয়া ছাড়া তাদের আর কোনো কাজ সেখানে ছিল না। নারীদের যৌক্তিক দাবি না মানলে জাতীয় ঐক্যমত্য কমিশন ঘেরাওয়ের কর্মসূচি এখনো বহাল আছে বলে জানিয়েছেন রাশেদা কে চৌধুরী। আর হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ঐক্যমত্য কমিশনে নারী সদস্য না থাকাটা দুঃখজনক। আমরা ঐক্যমত কমিশনের কথা বলি, তাদের চেষ্টা থাকা সত্ত্বেও তারা কিন্তু 33% নারী নমিনেশন দেওয়ার কথা সেখানে উত্থাপন করেছিলেন, তারা নারীদেরকে সরাসরি নির্বাচনের কথা উত্থাপন করেছিলেন। কিন্তু রাজনৈতিক দলগুলো যেহেতু ঐক্যমতে আসতে পারেনি, সে কারণে কিন্তু ঐক্যমত কমিশনকে সেখানে গুরুত্বপূর্ণ কোনো ভূমিকা নিয়েও তারা কোনো কিছু করতে পারেনি বলে আমরা দেখতে পেয়েছি। বিএনপি, জামায়াতে ইসলাম, রাজনৈতিক আরেকটা শক্তি এনসিপি, ইসলামিক দলগুলো এবং একই সাথে বাম দলগুলোর সাথে ঐক্যমত কমিশনের পাশাপাশি যদি আমাদের এই নারী নেত্রীরা তারা বসবার চেষ্টা করেন, তাহলে আমি মনে করি একটা সুরা হয়ে যাবে। রাজনৈতিক দলগুলোই সিদ্ধান্ত নেবেন, কিন্তু তারা তো আগামীতে আসবেন সরকারে কোনো না কোনো দল, কিন্তু তারা নারীর বিষয়টি, অর্ধেক জনগোষ্ঠীর বিষয়টি তারা যাতে সক্রিয় বিবেচনায় রাখেন, সেটাই আমাদের সবচেয়ে বড় প্রত্যাশা তাদের কাছে। বিতর্কে বিজয়ী হয় সরকারি দল মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। নিজাম শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। যে কোনো বিবেচনায় ডাকসু নির্বাচন আয়োজন চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমদ খান। এখন পর্যন্ত ছাত্র সংগঠনের আচরণে সন্তুষ্ট বলে মন্তব্য করেন তিনি। টিএসসিতে এক অনুষ্ঠানে ভিসি বলেন, ছাত্র সংগঠনের সহযোগিতা থাকা পর্যন্ত ডাকসু আয়োজন চলমান থাকবে। এদিকে ডাকসু নির্বাচনের ত্রুটিপূর্ণ তথ্যের কারণে 47 প্রার্থীর আপিলের শেষ দিনে 34 জন আপিল করেছে। যাচাই বাছাই শেষে 26 আগস্ট চূড়ান্ত প্রার্থী ঘোষণা করবে আপিল নিষ্পত্তি কমিশন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। নির্বাচনের আমেজ পুরো ক্যাম্পাস জুড়ে। ডাকসু নির্বাচনে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে আগামী মঙ্গলবার চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর। তবে এখন থেকেই বিভিন্ন প্যানেলের প্রার্থীরা হলে হলে গিয়ে শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করছেন। শিক্ষার্থীদের সমস্যা চিহ্নিত করে আগামীতে সমাধানে কি পদক্ষেপ নেওয়া যায় তা নিয়ে হলের শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। প্রত্যেকটা হলে এবং বিশ্ববিদ্যালয়ে যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোকে অথেন্টিক ছাড়া আপনি যদি আমার সমালোচনা করতে চান, আপনি আমার ওপেনলি সমালোচনা করেন, কিন্তু আপনি অ্যানোনিমাস ভোট আইডি দিয়ে আমার বিরুদ্ধে আপনি এগেনস্টে পোস্ট দিবেন, আবার আমি যখন তার এগেনস্টে হচ্ছে যে পোস্ট দিচ্ছি, সত্যটা তুলে ধরার চেষ্টা করতেছি, আমার পোস্টটাকে আপনি ডিরেক্ট ডিলিট করে দিচ্ছেন। ভাই, এভাবে তো নির্বাচনী পরিবেশ হয় না ভাই। অন্যদিকে সুষ্ঠু নির্বাচনের জন্য সকলের সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। সবাইকে সাথে নিয়ে সমস্ত অংশীজনদের সাথে সিস্টেম্যাটিক আলোচনা করে 70টির বেশি মিটিং আলোচনার পরে আমরা এতটুক এগিয়েছি। সবাই যতক্ষণ আমার সাথে থাকবেন ততক্ষণ এই প্রক্রিয়া চলবে। যখন আপনি হাত ছেড়ে দিবেন, আমি সবাইকে ডেকে এনে বলে ঠিক কোন পর্যায়ে আছি সেটা আপনাকে জানি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের তথ্যে গরমিল ও নানা ত্রুটির কারণে যাদের মনোনয়ন স্থগিত করা হয়েছে তাদের মধ্যে শনিবার 34 জন আপিল করেছেন। আজকে তো লাস্ট ডেট ছিল আপিলের, এই পর্যন্ত 34 জন তাদের মনোনয়নপত্রগুলো ফেরত পাওয়ার জন্য আপিল করেছে। আমরা আগামীকাল আপিল নিষ্পত্তি কমিটির বৈঠক আছে, আমরা সব আবেদনগুলো
ওই কমিটির কাছে পাঠিয়ে দেব, কমিটি যাদেরকে বৈধ মনে করবে তাদেরকে দিয়ে দেব। নির্বাচনী আচরণবিধি নিয়ে কড়া নির্দেশনার কথা জানান ডাকসুর চিফ রিটার্নিং অফিসার। আচরণবিধি লঙ্ঘনের প্রমাণ মিললে প্রার্থিতা বাতিল হতে পারে বলেও সতর্ক করে দেন তিনি। আমরা ফরমালি কোনো লিখিত অভিযোগ পাইনি, হয়তো আপনাদের মাধ্যমে টুকটাক অভিযোগ পাচ্ছি। আমরা এরপরেও সতর্ক করার জন্য আমরা আবার বিজ্ঞপ্তি দিচ্ছি, অন্তত যথাযথভাবে আচরণবিধিগুলো যাতে মেনে চলা হয়। আগামী 26 তারিখে যাতে তারা ফুল প্লেজে যাতে প্রচারণা শুরু করে, আমরা সেই নির্দেশনা তাদেরকে দিচ্ছি। ডাকসুর নির্বাচিত প্রতিনিধিরা হবেন শিক্ষার্থী বান্ধব, এমনটাই প্রত্যাশা শিক্ষার্থীদের। মুশফিকুর রহমান, ATN বাংলা, ঢাকা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র যাচাই বাছাই চলছে। আগামী সোমবার খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মোহাম্মদ মনিরুজ্জামান জানিয়েছেন, নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস এখন উৎসবমুখর। 270 জন প্রার্থী বিভিন্ন পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন। ছাত্রদল, ছাত্র শিবির সহ 3টি ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করেছে। এই যে ডাকসু হবে, জাকসু হবে, এটা প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য এটা একটা উৎসবের মতো। এখন পর্যন্ত ক্যাম্পাসে শান্তিপূর্ণ পরিবেশ বজায় আছে। আমরা আশা করি নির্দিষ্ট সময়ে প্রশাসন জাকসু নির্বাচন দিতে সমর্থ হবে। এই মাসের 28 তারিখ পর্যন্ত বিভিন্ন দিক চিন্তা করে আমরা ভোটার লিস্ট হালনাগাদ করে যাব এবং 28 তারিখে হালনাগাদের কাজ শেষ হয়ে যাবে। তারপরে যাই ঘটুক ওটাই চূড়ান্ত ভোটার তালিকা হিসাবে আমরা গণ্য করব। যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক মোকাবেলায় বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক হার 20% নামিয়ে আনার পেছনে কাজ করেছে ড ইউনূসের বৈশ্বিক অর্থনৈতিক দূরদর্শিতা ও আন্তর্জাতিক যোগাযোগ। ক্ষমতা গ্রহণের পর দেশীয় পণ্যে ট্রাম্পের উচ্চ হারের বাণিজ্য শুল্ক আরোপ অন্তর্বর্তী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ ছিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব। রাজধানীর ডেইলি স্টার ভবনের আজিমুর রহমান কনফারেন্স হলে বেসরকারি সংস্থা বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন আয়োজিত গোলটেবিল আলোচনায় তিনি এসব কথা বলেন। ট্রাম্প ট্যারিফ পরবর্তী বিশ্ব বাণিজ্য এবং বাংলাদেশ বিষয়ে গোলটেবিল আলোচনায় অর্থনীতিবিদ, বাণিজ্য বিশেষজ্ঞ, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা বক্তব্য রাখেন। ট্যারিফ 20% কমিয়ে আনা আমেরিকার সাথে বাংলাদেশের বাণিজ্য সমস্যার সমাধান নয় উল্লেখ করে বক্তারা বলেন, তাদের বাজারে টিকে থাকতে হলে অন্যান্য দেশের সাথে প্রতিযোগিতায় টিকতে হবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন কি করেছে যে তারা ট্যারিফ নিয়ে যে তাদের যে নতুন ধারণা, যে গ্লোবাল যেটা কনসেনসাস, যে ডাব্লিউটিওর মাধ্যমে গ্যাট থেকে ডাব্লিউটিওতে আসা এবং ডাব্লিউটিওর মাধ্যমে যে যত কম ট্যারিফ থাকা যায় তত বেটার, এবং এটার থেকে কনসেনসাস থেকে ইউএস গত ট্রাম্পের টার্মেই ওরা একটা খুব ক্লিয়ার ইন্ডিকেশন ছিল যে ওরা এখান থেকে সরে আসবে এবং ওরা ম্যানুফ্যাকচারিং এ জোর দিবে। বর্তমান নব্য ফ্যাসিবাদী সরকার জাতীয় পার্টির নেতাকর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। বিকেলে রাজধানী কাকরাইলে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা ও নির্যাতনের বিরুদ্ধে আয়োজিত সমাবেশে এ অভিযোগ করেন তিনি। এ সময় দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি জানান, অন্তর্বর্তীকালীন সরকার দেশ চালাতে ব্যর্থ। সরকার দেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি। বিভিন্নভাবে তাদের হাজার হাজার মানুষকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে অন্যায়ভাবে তাদেরকে চাকরিচ্যুত করে, তার বিরুদ্ধে বিভিন্ন নির্যাতনমূলক কাজ করা হচ্ছে, পালিয়ে আসা অনেকে। আর যে জায়গাগুলো খালি হচ্ছে সেখানে বিভিন্ন দলের লোককে ঢুকিয়ে দিয়ে, বিএনপি জামাতের লোককে দিয়ে দলীয়করণ, দুষ্ট এবং মনোবল শূন্য একটি ফোর্স গঠন করা হয়েছে। এই ফোর্সের দ্বারা কখনোই নির্বাচন সঠিকভাবে হতে পারে না। ৭৫-এ 15 আগস্টের পর জিয়াউর রহমান দেশের হাল না ধরলে বাংলাদেশে গৃহযুদ্ধ শুরু হতো বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, দেশের মানুষ এখন নির্বাচনমুখী হয়েছেন। দেশের মানুষ পিআর পদ্ধতি বুঝেও না, তা জানো না। বিকেলে বেলাটিয়া
মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সম্মেলনে উদ্বোধনী বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল। জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স, বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত সহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতাকর্মীরা। যার ভোট সে দিবে, একজনকে ভোট দিবে, সেই ব্যক্তিকে চিনতে হবে, সেই ব্যক্তিকে ভোট দিবে। টিয়ার টিয়ার মানুষ খায়ও না, পড়েও না, বিশ্বাসও করে না। নির্বাচন অপরিহার্য। সুতরাং আমরা দেশের মানুষ, আমি যতদূর দেখি সারা বাংলাদেশের ঘুরে যে মানুষ নির্বাচনমুখী হয়ে গেছে। আমাদের কাছে খেলা মানে হচ্ছে ফুটবল খেলা, ক্রিকেট খেলা। আমরা বছর ব্যাপী ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, প্রতিটি স্কুলে স্কুলে খেলছি, প্রতিটা জেলায় জেলায় গিয়ে খেলছি। আর আপনারা অস্ত্র দিয়ে খেলেন এবং সব সময় অস্ত্রের শক্তি পরাজিত হয় জনগণের শক্তির কাছে। আমরা তা আবার প্রমাণ করেছি। এবারে পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। পরিবেশ দূষণ বন্ধে দূষণকারী শিল্প কারখানা বন্ধ করার আহ্বান জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রাজধানী মতিঝিলে ঢাকার টেকসই উন্নয়নে বিকেন্দ্রীকরণ ও পরিবেশ সুরক্ষা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, ঢাকার পরিবেশ রক্ষায় শুধু ব্যক্তির পরিবর্তন নয়, দেশের সামগ্রিক ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। ঢাকার জনসংখ্যার চাপ ও হ্রাস বিকেন্দ্রীকরণের জন্য আশপাশের শহরগুলোকে স্যাটেলাইট শহর হিসেবে গড়ে তোলার উপর গুরুত্ব দেন পরিবেশ উপদেষ্টা। ঢাকার 4টি ও বিভিন্ন জেলার 63টি নদীকে দখল ও দূষণমুক্ত করার উদ্যোগ সরকার হাতে নিয়েছে বলেও জানান রিজওয়ানা হাসান। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ঢাকায় প্রথমবারের মতো MIE পাথওয়েজ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার সম্পন্ন হয়েছে। রাজধানী একটি হোটেলে প্রথম ব্যাচে 30 জন শিক্ষার্থীর মাঝে কোর্স সনদ তুলে দেয় প্রতিষ্ঠানটি। গ্র্যাজুয়েশন সেরিমনিতে শিক্ষাবিদরা দক্ষতা অর্জনের মাধ্যমে শিক্ষার্থীদের মানুষের সেবায় আত্মনিয়োগের পরামর্শ দিয়েছেন। শারফুল আলমের রিপোর্ট। 9 মাসের কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর প্রাতিষ্ঠানিক সফলতার পর এই মাহেন্দ্রক্ষণ যারা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার কোর্সটি সফলভাবে শেষ করেছেন, দেশীয় শিক্ষার্থীদের বিশ্ব নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করতে এই কোর্সটির আয়োজন করা হয়, যার মূল উদ্দেশ্য বাংলাদেশের শিক্ষার্থীদের একাডেমিক সফলতা ও অধ্যবসায়ের আনুষ্ঠানিক স্বীকৃতি। NCUকের গ্র্যাজুয়েটরা বাংলাদেশের গ্লোবাল একাডেমিক উপস্থিতিকে বিশ্বমানের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে তাদের যাত্রা অব্যাহত রাখবে, এমনটাই প্রত্যাশা শিক্ষক ও শিক্ষার্থীদের। Today we graduate not just with certificates, but with confidence. Our commitment to empowering a bright mind like yourself, nurturing talents, and fostering a community of lifelong learners. MIE পাথওয়েজের ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ইয়ার প্রোগ্রামের শিক্ষার্থীরা এখন থেকে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড সহ বিশ্বের 65টিরও বেশি বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় উচ্চশিক্ষায় অগ্রাধিকার পাবে। Completing the foundation course and taking yourself to the world destination, you just started your beginnings, and this is not just end. This is the first step of the new beginnings. The lesson you have learned and the dreams that you brought you here, let this be foundation for a lifetime growth. শিক্ষাবিদরা জানান, MIE পাথওয়েজ NCUকের সহযোগিতায় বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বিশ্বমানের একাডেমিক পাথওয়েজ তৈরিতে কাজ করে যাচ্ছে। শারফুল আলম, ATN বাংলা, ঢাকা। এবারে খেলার খবর।
3 বছর পর বাংলাদেশ টি-20 দলে জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান। দীর্ঘ সময় দলের বাইরে থাকলেও নির্বাচকরা আস্থা রেখেছেন অভিজ্ঞ এই উইকেট কিপার ব্যাটারের উপর। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানান, মিডল অর্ডারে সোহান ভালো চয়েস হতে পারেন। বিশেষ করে জাকের আলীর ব্যাকআপ হিসেবে তাকে বিবেচনা করা হয়েছে। পরাগ আরমানের রিপোর্ট। নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ এবং এশিয়া কাপকে সামনে রেখে বাংলাদেশ টি-20 দলে পরিবর্তন এনেছেন নির্বাচকরা। প্রায় 3 বছর পর দলে ফেরানো হয়েছে নুরুল হাসান সোহানকে। একই সঙ্গে সুযোগ পেয়েছেন সাইফ হাসানও। তবে সম্প্রতি দলে থাকা ওপেনার মোহাম্মদ নাইম বাদ পড়েছেন। গত রাতে দল ঘোষণার পর দুপুরে সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু ব্যাখ্যা দেন এই পরিবর্তনের। প্রত্যেকটা জায়গাতে যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়। সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করা প্রয়োজন এবং আমি মনে করি যে আমাদের এনসিএল টি-20 তার থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে। এই ফর্মেটের জন্য অনেককে সেখানে তার ঠিক ডিজায়ারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আগামী 9 সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপের আসর। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়েই টুর্নামেন্ট খেলতে যাবে বাংলাদেশ। তবে পথটা যে সহজ নয় সেটিও মনে করিয়ে দেন লিপু। আপনি যখন অ্যানালিটিক্যাল এন্ড লজিক্যাল চিন্তা করবেন তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে। সো দ্যাট যখন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে অ্যানালাইসিস হচ্ছে who could be the finalist, yes there is a chance to qualify for the final. এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। অবশ্য তার আগে 30 আগস্ট থেকে সিলেটে 3 ম্যাচের টি-20 সিরিজে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে লিটন দাসের দল। পরাগ আরমান, এটিএন বাংলা, ঢাকা। একটি ঘোষণা। এটিএন বাংলার নাম ব্যবহার করে সাংবাদিক পরিচয়ে কতিপয় ব্যক্তির বিরুদ্ধে সংবাদ সংগ্রহের নামে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের চাঁদাবাজ ও ভুয়া নাম ব্যবহারকারীদের নিকটস্থ থানায় সোপর্দ করার জন্য অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। এছাড়াও প্রতিষ্ঠানটিতে সাংবাদিক ও জনবল নিয়োগের ভুয়া বিজ্ঞাপন দিয়ে একটি চক্র প্রতারণা করছে। বর্তমানে এটিএন বাংলায় কোনো ধরনের নিয়োগ প্রক্রিয়া চলছে না। নিয়োগ নিয়ে কারোর সাথে আর্থিক লেনদেন না করার অনুরোধ জানাচ্ছে এটিএন বাংলা কর্তৃপক্ষ। সংবাদ শেষ করব, তার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। ঢাকায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সাথে বিএনপি, জামাত ও এনসিপির বৈঠক। ৭১ ইস্যু সহ অমীমাংসিত বিষয় নিয়ে আলোচনা। সরকার অনৈতিক কোনো চাপ দিলে পদত্যাগের হুমকি সিএসের। ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে নির্বাচন বাতিল। পিআর পদ্ধতি নিয়ে বিতর্ক রাজনৈতিক। সবকিছু নিয়ন্ত্রণ করছেন আমলারা, অসহায় উপদেষ্টারা। অভিযোগ মির্জা ফখরুলের। কারো ষড়যন্ত্রে নির্বাচন বানচাল হবে না, দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। পুরনো সংবিধানের অধীনে জাতীয় নির্বাচন হলে দেশে আবারও ফ্যাসিবাদী শক্তির উত্থান হবে। সংবাদ সম্মেলনে এনসিপি। নতুন সংবিধানের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নের দাবি। ডাকসু নির্বাচনে ছাত্র সংগঠনগুলোর আচরণ এখন পর্যন্ত আশাব্যঞ্জক, বললেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। জাকসুতে চলছে মনোনয়নপত্র যাচাই বাছাই। এবং ডক্টর ইউনূসের কারণেই মার্কিন শুল্ক ইস্যুতে বিশেষ ছাড় পেয়েছে বাংলাদেশ, দাবি প্রেস সচিবের। বিশ্ব বাণিজ্যে প্রতিযোগিতায় টিকে থাকার আশাবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।